গতরাতে রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান, 4 জনকে একসাথে মারা হয়েছে। এই নারকীয় ঘটনা রংপুরে যেটা ঘটেছে সেটা রাজধানীর ঢাকাতে ঘটলে কি হতো সেই আলোচনা হতেই পারে। এখন বলা হয় যে ইন্টারনেটের যুগ, এখন পৃথিবী হাতের মুঠোয়। পৃথিবী যতই হাতের মুঠোই হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা অন্যরকম দেখি। বাংলাদেশে রাজধানীতে কোনো ঘটনা ঘটলে সেটার যে প্রতিক্রিয়া হয়, রাজধানীর বাইরে মফস্বল শহরে কিংবা গ্রামে ঘটলে সেই রকম প্রতিক্রিয়া কিন্তু আমরা হতে দেখিনি। রংপুরের এই শিক্ষক পরিবারের একসাথে 4 জনের মৃত্যু, এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন এই শিক্ষক পরিবার সম্পর্কে, তাদের ধর্মীয় অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি তারা সনাতন ধর্মের মানুষ, তখন এটিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে আবারও হিন্দু নির্যাতনের কথা, এবং ফলাও করে ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সরকার কি করছে? এর পেছনের কারণ কি? কারা মারল? এরই মাঝে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা কারা, কি তাদের পরিচয়, কেন এই ঘটনা ঘটল, ঘটনা কিভাবে ঘটেছে, রোমহর্ষক সেই কাহিনী আমরা জানতে পারলাম কিনা। চলুন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, এই গণমাধ্যমগুলো এই ব্যাপারে কি বলছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রংপুরে একই পরিবারের 4 জন শিক্ষক পরিবার। শিক্ষক তিনি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কন্যার বয়স 23 বছর। কন্যার বিয়েও ঠিক হয়েছিল, বিয়ের তারিখও নির্ধারিত ছিল। সন্তানের বয়স মাত্র 12। স্ত্রী, স্বামী, কন্যা, সন্তান 4 জনকেই জীবন দিতে হলো। কিন্তু কেন? ইন্ডিয়ার গণমাধ্যমগুলো যেগুলো বলছে, আমি সব গণমাধ্যমের শিরোনাম বলতে গেলে তো সময় অনেক প্রয়োজন। ইন্ডিয়া টুডের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রিটায়ার্ড হিন্দু টিচার ফ্যামিলি ফাউন্ড ডেড ইনসাইড লকড বাংলাদেশ হোম। অর্থাৎ বাংলাদেশের একটি তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার। গত রাতে রংপুরে নিজেদের তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শ্বাসরোধের সন্দেহ করছে এবং একাধিক ইউনিট তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। শনিবার গভীর রাতে রংপুর শহরে নিজেদের তালাবদ্ধ বাড়িতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে শ্বাসরোধে তাদেরকে মারা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, রাত সাড়ে 11টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50 বছর, তাদের কন্যা আগামী চক্রবর্তী 23 বছর এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী 12 বছর। বাড়ির বিভিন্ন অংশে মৃতদেহ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। সিআইডি ইনচার্জ সুবীর চৌধুরী তিনি জানিয়েছেন, প্রীতিলতা ও আগামীর মরদেহ সিঁড়ি থেকে এবং গণপতির মরদেহ ছাদ থেকে উদ্ধার করা হয়। প্রিয়মের মরদেহ একটি খাটের নিচে পাওয়া যায়। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। তিনি আরও যোগ করেন, এই হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো একটা সময়েই ঘটে থাকতে পারে। গত রাতে তাদের দেহ উদ্ধার করা গেলেও এটা বৃহস্পতি কিংবা শুক্রবারে ঘটানো হয়েছে, এটা বলছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটকও করেছে। তাদের নাম মুগ্ধ ও সিদ্ধার্থ। এই 2 জন সন্দেহভাজনরা তাদের বাড়ির ছাদে
নিষিদ্ধ যে মাদক ইয়াবা সেবন করছিল। আমরা ইন্ডিয়া টুডের এই খবরে আর বেশিক্ষণ থাকতে চাই না, চলুন আমরা যাই একটু অন্য গণমাধ্যমের খবরে। অন্য গণমাধ্যম কি বলছে? অন্য গণমাধ্যম যেটা বলছে তাতে আমরা আপনাদেরকে দেখাতে চাই বিবিসি বাংলার শিরোনাম। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসি ওদের ছবি সহ যদিও মুখ ব্লার করে দিয়েছে, তারা বলছে রংপুরে 4 জনকে খুন করে বাসায় বসেই খেজুর শশা খেয়েছে খুনিরা। মানে এই ঘটনা ঘটানোর পরে বাসায় বসেই খেজুর খেয়েছে, শশা খেয়েছে এবং বাসার ভেতরে বসে আবারও ইয়াবা সেবন করেছে, এই তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এই খবর আমরা ডয়েচে ভেলের জার্মান গণমাধ্যমের খবরে একেবারে স্পষ্ট বার্তা রয়েছে। জার্মান গণমাধ্যমের খবরটা দেখানোর আগে আমরা এর প্রতিক্রিয়া বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন দেখুন, তাকে নিয়ে খবর, সেই খবরটা দেখে নিন। বলা হচ্ছে রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একেবারে স্পষ্ট নিউজ করেছে। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে এটা হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বটে, তাদের পরিবার তো হিন্দু ধর্মের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 জন আসামি ধরা পড়েছে তারাও হিন্দু ধর্মের। সুতরাং এখানে ধর্মটা গুরুত্বপূর্ণ না। আমরা প্রত্যাশা করব যে এর সঙ্গে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা জড়িত নেই, কোনো ক্লু এর সঙ্গে জড়িত নেই। যে তথ্যটা আমরা জার্মান গণমাধ্যমে স্পষ্ট হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা। মূল তথ্যটা তারা একেবারে সরাসরি বলে দিয়েছে, কোনো ধরনের রাগঢাক না করে। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে মাদক সেবন না করতে দেয় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা, এটা পুলিশ বলছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণবর্তী চক্রবর্তী, যেটা বললাম, এই 4 জনকে যেটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা মূলত মাদক সেবন করতে না দেওয়ার। বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় ওই শিক্ষকের কাছে ধরা পড়ে যাওয়ায় খুনিরা নির্মমভাবে ওই পরিবারের 4 জনকে হত্যা করে। ঘটনাটা কি হয়েছে পত্রিকার ভাষায় না, আমরা একটু আপনাদেরকে জানাই। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাশের বাড়ির ছাদ টপকিয়ে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এসে তারা ইয়াবা সেবন করছিল। ইয়াবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এতটাই সহজলভ্য হয়ে গেছে, আমরা সর্বশেষ খবর নিয়ে দেখেছি যে 300 টাকায় একটা ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপারগুলো এতটাই ছড়িয়ে পড়েছে এবং প্রতিটা গ্রামে যেভাবে এর ডিলার দেখা যাচ্ছে, প্রকাশ্যে এই ব্যবসাগুলো করা হচ্ছে, সেই সর্বনাশা ব্যাপারগুলো বাংলাদেশকে মহা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা এমনই একটা মরণ নেশা যে এটাতে আসক্ত যে কেউ যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে খুব সহজেই। সেখানে তার বিবেচনার কোনো ধরনের কোনো সামর্থ্য থাকে না যে সে কাকে মারছে। সে তার বাবাকে মারছে, মাকে মারছে, নাকি ভাইকে মারছে, নাকি সব থেকে কাছের বন্ধুটাকে মারছে। আসক্ত হলে তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। সে এতটাই উশৃঙ্খলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় যে তার ব্যবহারের লিমিট তো নষ্ট হয়েই যায়। সে মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করতে পারে না, কখনো কখনো হয়তো ওই ঘোরের কারণেই ঘটায়, কখনো কখনো ইচ্ছাকৃত ঘটায়, এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা মজা পায়। সেই সর্বনাশা মাদক ইয়াবাই এই বড় সর্বনাশটা করছে বলে ডয়েচে ভেলে বলছে। অন্য বাড়ির ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে তারা সেবন করছিল। শিক্ষক সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে যে এই কাজটা তারা করছে, তাদেরকে প্রশ্ন করে তোমরা এখানে এই কাজ করছো কেন? কোনো ধরনের কোনো কথা নেই, শিক্ষককে ধরে শ্বাসরোধ করে তাকে মারে এবং তারপরে শিক্ষকের ওই সময়ে চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসে, একে একে তার কন্যা, তার পুত্র এগিয়ে আসে এবং 3 জনকেই তারা, পরবর্তী 3 জনকে, মোট 4 জনকেই তারা মারে এবং তারপরে বাসার ভেতরে যায়, ডাইনিং টেবিলে বসে, সেখানে খেজুর সহ বিভিন্ন কিছু ছিল, খেজুর শশা এগুলো তারা খায় এবং ডাইনিং টেবিলে বসেই আবারও ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করে 4টা দেহ 4 জায়গায় রেখে বাইরে থেকে লক করে তারা চলে যায়। এই ঘটনা সিনেমাকেও হার মানায়। এই ঘটনা সিনেমাকে এমনভাবে হার মানায় যে এই ঘটনা যেটা বললাম সেটা
যারা শুনবেন তাদের মধ্যে এক ধরনের নতুন ভয় তৈরি হবে যে কোনো মাদকাসক্তর মানে কোনো মাদকাসক্তকে আপনি বলতে এখন থেকে ভয় পাবেন যে তুমি এই মাদকটা গ্রহণ করো কেন, কিংবা কোথাও করছে তাকে বাধা দিতে আপনি ভয় পাবেন, কিংবা মানে সে যদি আপনার ঘরের সন্তান হয় তাকে শাসন করতে আপনি ভয় পাবেন, কারণ সে যে কোনো মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড করে ফেলতে পারে। দেশটা যে কোথায় গেল, আমরা মনে করেছিলাম যে এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা অনেক বড় সুখের রাজ্যে বসবাস করব। আমরা এই ঘটনা 2-4 বছর আগেও কিন্তু এরকম অবস্থা দেখিনি। আমরা খবর পাইনি যে বাংলাদেশের প্রতিটা গ্রামে এই লালচে, সম্ভবত কালারটা যদি আমি বলি কীরকম, একেবারে ম্যাজেন্ডার মতো কালার, এরকম একটা কালার, ওই ম্যাজেন্ডা কালারের ট্যাবলেট, এবং মাঝখানে একটা গণমাধ্যমে দেখলাম যে সেটা আবার নকলও তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা বিভিন্ন উপকরণ দিয়ে সেটা নকল ট্যাবলেট তৈরি করা হচ্ছে। ব্যবসাটা এতটাই জমজমাট হয়েছে। তার এই ব্যর্থতা, যেটা জামাতের আমির বলছেন যে এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, কিন্তু এই ব্যর্থতাটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর এই 6 মাসেই তৈরি হয়েছে, নাকি এই অবাধ বাণিজ্যের সুযোগটা প্রসারিত হয়েছে মূলত ডক্টর ইউনূসের শাসনামলে? ডক্টর ইউনূসের শাসনামলে আমরা ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে না গিয়ে মবের রাজ্যে প্রতিষ্ঠিত করতে দেখেছি, এবং তখনই যার যা খুশি সে তাই করেছে, এবং বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা নিয়ন্ত্রণ করা এখন এই সরকারের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই এককভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিতে চাই না, কিন্তু এটাও বলতে চাই যে এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না, এটা তো অবশ্যই, কিন্তু সমস্ত দায় তার কাঁধে চাপালে সেটা বোকার স্বর্গরাজ্যে বসবাস করা হবে। এর দায় আসলে রাজনৈতিক দায়, এর দায় আসলে অরাজনৈতিক মেটিকুলাস সরকারের দায়। আমরা এতটাই সমাজে অসচেতন হয়ে পড়েছি যে আমাদের চোখের সামনে দিয়ে এই ঘটনাগুলো এতটাই বিস্তৃত হয়ে গেছে, আমরা চোখে দেখেছি, চোখ চেয়ে দেখেছি, কিন্তু কোনো ধরনের কোনো কথা বলিনি। আজকে সমাজটা যে অবস্থায় বিরাজ করছে, ধরেন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ডয়েসেভেলের এই তথ্য যদি সত্য হয় তাহলে এটা মাদক সংক্রান্ত ঘটনা, কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম যদি এটার ন্যারেটিভ তৈরি করে যে এটা সংখ্যালঘু নির্যাতনের আরেকটা চিত্র, তাহলে কি আপনি হুট করে তাদেরকে দোষ দিতে পারবেন? পারবেন না তো, কারণ একটা ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করে, একটা ঘটনা আরেকটা ঘটনাকে আরেকটা ন্যারেটিভকে উৎসাহিত করে। এর থেকে আমাদের মুক্তি আদতে কোথায় আমি জানি না, আপনি কি জানেন? জানলে উত্তরে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।